দুই চক্ষু বুজে মন্ত্র জপ করছিল। আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল। ছায়া হয় নেমে আসেরা, অশরীর শ্বাস দেয় পিছুটা, জানালায় বাড়ি দুহাত। বোঝা না বোঝা সীমা পেরিয়ে অজানা কুয়াশা মেখে, না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আরও একবার আপনাদের গল্প শোনাতে। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা যে গল্পটা শুনব, এই গল্পটি খুব বেশি দিন পুরনো বলবো না, তবে হ্যাঁ খানিক পুরনো বলতে পারি। গল্পের লেখক হেমেন্দ্র কুমার রায়, গল্পের নাম ভৌতিক চক্রান্ত। শুনতে থাকুন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভৌতিক চক্রান্ত। শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছেই সুপরিচিত। আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তাঁর সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও তার কোনো অসুবিধেই হতো না। নিচের তলায় তার কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্যি নির্ভাবনায়। কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রাঘাতের মতো এক নোটিশ এসে হাজির। এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। চিঠি আছে, চিঠি আছে। কার নামে গো? প্রমোদ রায়। দিন। কি সর্বনাশ! এখন আমি বাড়ি পাবো কোথায়? পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়। ওহো গিন্নি, আরে কোথায় গেলে গো? মোটা টাকা সেলামি এবং দ্বিগুণ চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল। অধিকাংশ বাড়িওয়ালাই পুরনো ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয়, নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হলো না। বাড়িওয়ালা নালিশ করল, মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদই। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস, মফস্বলের লোক। কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানে একটা পাঁচিল টপকালে তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের ওপর এসে পড়া যেত। নরহরির চেহারাখানি ছিল আদর্শ গদিওয়ালার মতো। মোটা সোটা বেঁটে সেটে কালো দেহ, চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল, সাজগোজ তথৈবচ। সে পরম বৈষ্ণব, মাথায় চৈতন্য চুটকি, কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 সার তুলসীর মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশাক্ত ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশাশয়ী, হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা। মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য। কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল এক, এবং সেটা হচ্ছে দাবা খেলা। বলছি, তোমার ঘোড়া তো দেখি ক্রমশ খোঁড়া হয়ে যাচ্ছে। তাই বুঝি? বললেই হবে?
তা তোমার রাজা কি যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছে নাকি? হ্যাঁ? রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চর্পণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত। সে সময় তাদের দেখলে লোকে বলাবলি করত, দেখো দেখো কি কাণ্ড, এও সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এও যখন সম্ভবপর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব হবে কেন? যত সব। এই চল চলো চল চলো দেখে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কিন্তু এমন মিলনেও বাঘরা পড়ল। আচম্বিতে ম্যানেঞ্জাইটিস রোগে নরহরি হল গতাশু এবং সেই বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল তার পরিবারবর্গ। ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সন্ধ্যা আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে, কিন্তু পরম আনন্দ লাভ করল তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক। নরহরি ভাড়া দিত মাসিক 50 টাকা। খেতু মল্লিক এখন জোপে দাবি করে বসল, এককালীন 1000 টাকা সেলামি এবং মাসিক 150 টাকা ভাড়া, এটি এখন আমার লাগবে। এর থেকে 1 পয়সাও আমি কমাবো না। বোঝেনি তো, দিনকাল যা পড়েছে, কমানো যায়? তার দাবি নিশ্চয় অপূর্ণ থাকত না। এমনকি হবু ভাড়াটিয়ারা আনাগোনাও শুরু করে দিল। কিন্তু সহসা সংঘটিত হলো এক রোমাঞ্চকর ও অভূতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাতে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্যে দেখল এক বিসদৃশ দৃশ্য। বারান্দায় একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বলল, কে 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 ওখানে দাঁড়িয়ে আছো? সাড়া দিচ্ছ না কেন? দাঁড়া তো, এই টর্চটা বের করি, দাঁড়া। কি কাকে দেখি? ভুল দেখছি না তো? না 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 না, এ কিভাবে সম্ভব? নরহরি? কিন্তু কিন্তু নরহরি এখানে আসবে কি করে? সে তো কিছুদিন আগেই অক্কা পেয়েছে। নিশ্চয়ই আমার চোখের ভুল। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি তো ভালো করে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, এ তো একেবারে আমার চোখের ভুল নয়। এ মুখ তো পুরো অবিকল নরহরি দাসের। ও বাবা গো, বাঁচাও, কে আছো, বাঁচাও। নরহরির ভূত, বাঁচাও। ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন। পাড়া কাঁপানোর মতো চিৎকার করে সে ঘন্টায় 20 মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে। বলা বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে রটে যেতে বেশি সময় লাগলো না। ওহে, শুনেছো? খেতু মল্লিকের বাড়িতে নাকি আজকাল প্রায় নরহরির আত্মা দেখা যায়। আসলে নরহরির আত্মা ওই বাড়ির মায়া এখনো ত্যাগ করতে পারেনি। আরে, ওই ভদ্রলোক কি এই দিকেই আসছে নাকি? এই দেখি দেখি। আরে, এ তো মনে হয় খেতুর বাড়িটা ভাড়া নিতে আসছে। এই চলো চলো, ওকে একটু সাবধান করি কি। হ্যাঁ হ্যাঁ, এ বাড়িতে ওকে আর থাকতে দেওয়া যাবে না। ও দাদা, ও শুনছেন নাকি? দাদা, ও দাদা, শুনছেন? খেতু মল্লিক এসব শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বদনা বেটা ভাঙচি দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ। তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন। কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন? আপনি বললে তো হবে না, আমরা অনেকেই চাক্ষুষ প্রমাণ পেয়েছি। হ্যাঁ, মানছি দিনের বেলায় তাকে দেখা যায় না, তা বলে রাতে তো তাকে দেখা যায়। হ্যাঁ, আর সবাই তো এক ভুল করবেও না।
আপনি আপনার বাড়ি বেশি টাকায় ভাড়া দেবেন বলে এসব বলছেন, আমরা এসব সহ্য করব না। না, 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 একদম সহ্য করবো না, একদম সহ্য করবো না। মানাই যাবে না। ফলে এই দাঁড়ালো, প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাতে পথ চলাই ছেড়ে দিল। দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করল। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতো লোকও পাওয়া যাবে বলে মনে হলো না। অবস্থা যখন ঠিক এই রকম, সেই সময় তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করল। বলছি খেতু বাবু, নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। বলেন কি? আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। এদিকে আবার লোকজন যে আমার বাড়িটাকে ভুতুরে বাড়ি বলছে। তা আপনি সব জেনে শুনে কথাটা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ খেতু বাবু, আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিছ টান দেবার পথ পাবে না। ঠিক বলেছ ভট্টাচার্য, তোমার সঙ্গে আমিও একমত। কিন্তু আমি হচ্ছি গরিব মানুষ, মাসে 30 টাকার বেশি ভাড়া দেওয়ার শক্তি আমার নেই। বেশ বেশ, তাই সই। তুমি না হয় আমায় ওই 30 টাকাই দিও। তাহলে আগামীকালই চলে এসো, শুভস্য শীঘ্রম। নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য। সত্যি সত্যি মনে তার দৃঢ় বিশ্বাস ছিল বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হবার সাহস প্রকাশ করতে পারবে না। যখন প্রথম 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন্য ছুটকি পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়াতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো। ওসব ভূত প্রেত আত্মা একমাত্র আমার মতো মানুষের কাছেই জব্দ। আমি একজন অভিজ্ঞ প্রেত সিদ্ধ শাক্ত তান্ত্রিক, আর নরহরি ছিল বৈষ্ণব। ও কিনা আমাকে ভয় দেখাবে? কই কই 2 দিন তো হয়ে গেল, সে তো একবারও আমার নাম ধরে ডাকারও সাহস দেখাতে পারলো না। ওসব তোমাদের মতো লোকেদের, যারা কিনা ওই দুর্বল মনের, তাদেরই ভয় দেখাবে। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সে দাঁড়িয়ে আমায় ডাকছে। তাই তো সেদিন মানে আরে দূর, থামো তো, যত সব ভিতুর দল। এমন ভয় তোমরা পেয়েছিলে যে তোমাদের জন্য ওই বাড়িটায় প্রায় পরিত্যক্ত হওয়ার উপক্রম হয়েছিল। নেহাত আমি সঠিক সময় উপস্থিত হয়েছিলাম, না হলে খেতুবাবুর ওই বাড়ির যে কি হাল হতো। ভালো হলেই ভালো। তোমার এই তন্ত্রের মহিমা যতদিন থাকে ততদিনই মঙ্গল। এই চলো সব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমাদের সাথে মেলা বকে আমারও পুজোর দেরি হয়ে গেল। যাই বাবা, অনেক কাজ পড়ে আছে। যা, নিজেই বাড়ি বয়ে বলতে এলো, নিজের ঢাক নিজেই পিটিয়ে গেল, আমাদের আবার ভীতুও বলল। আবার এখন বলে কিনা আমরা ওর সময় নষ্ট করে দিলাম। আজব লোক তো। তারপরই এলো অমাবস্যার রাত্রি। দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাসীন হল ভৈরব ভট্টাচার্য। নরহরির ভয়ে পথ নির্জন, কোথাও টুঁ শব্দটি পর্যন্ত শোনা যায় না। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত। ঘরের ভিতরে জ্বলছে একটা হ্যারিকেন লণ্ঠনের টিমটিমে আলো। ভৈরব এক মনে 2 চক্ষু বুজে মন্ত্র জপ করছিল। ত্র্যম্বকম যজামহে সুগন্ধং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনম। আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল। ভৈরব, ভৈরব, এক চাল দামা খেলবে নাকি ভায়া? কে কে কথা বললে? আমি। আমায় চিনতে পারছো না নাকি? এরই মধ্যে ভুলে গেলে ভায়া?
কি হলো? অমন করে কি দেখছো? খেলবে নাকি? ভয়ঙ্কর চমকে গিয়ে চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধবধবে সাদা কাপড়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয়। ভৈরবী সবচেয়ে বেশি চিনত নরহরিকে। তার চোখের ভ্রম হবার জো নেই। তারপর আর কিছু না, বিরাট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা। এই ঘটনার পর খেতু মল্লিক হতাশভাবে স্থির করল, না 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 না, আর এসব বরদাস্ত করা যাবে না। এই ভুতুরে বাড়িখানা আমি ভেঙে একেবারে নতুন বাড়ি তৈরি করব। হ্যাঁ জানি তাতে আমার বেশ খানিক খরচাই হবে, কিন্তু নতুন বাড়িতে তো আর এই নরহরির মায়া থাকার কথা নয়। এই বাড়িতে তো এখন বিনে পয়সায় কাউকে থাকতে দিলেও সে আসবে না। কে বলেছে এ বাড়িতে বিনে পয়সাতেও কেউ আসবে না? বটে, তা তুমি নিজে থাকতে পারবে এ বাড়িতে? বিলক্ষণ পারবো। আরে থাকবো বলেই তো এসেছি। এত কিছুর পরেও যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে, তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধহয়। খেতু মল্লিক অবাক হয়ে প্রশ্ন করল, বলো কি হে, তুমি থাকবে এই ভুতুরে বাড়িতে? সব জানা সত্ত্বেও বলি, রসিকতা করছো না তো? এই, আপনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আপনার সহিত রসিকতা করার ধৃষ্টতা আমার নেই। আমি কিন্তু বিনামূল্যে থাকব না। আমার ক্ষমতা অনুযায়ী ভাড়া দিয়েই আমি থাকব। আর সত্যি বলতে কি, কলকাতায় খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুমে আর 1 সপ্তাহের মধ্যে আমাকে উঠে যেতে হবে। আমার স্টুডিওর এত রকম জিনিস নিয়ে এমতো অবস্থায় কোথাও যাওয়াটা খুবই সমস্যার। সুতরাং আমার অবস্থাটা বুঝতেই পারছেন তো। হাতে যেন চাঁদ পেল খেতু মল্লিক। উনি প্রমোদ রায়কে আর বেশি ঘাঁটালেন না, তাড়াতাড়ি বললেন, আচ্ছা বেশ বাবা বেশ, আমি বেশি ভাড়াও চাই না। তুমি মাসে বরং আমায় ওই 25টি টাকাই দিও। তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা আচ্ছা। পাশের বাড়িতে উঠে যাবার জন্যে প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে। এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললে, শুনছো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। বলো, শুনছি। ওগো, ওই নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না, এই বলে দিলুম। কেন? কেন তা কি তুমি জানো না? বলি, তোমার আক্কেলখানা কি? হ্যাঁ। প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। ওদিকে চলো আমার সাথে। আরে কি হলো কি? কোথায় নিয়ে চললে? আহা, এসোই না, এই দেখো। এই বলে একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর উপরে বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতবম্ব হয়ে বলল, এ কি? এ যে অবিকল নরহরি বাবু, অবিশ্বাস্য। বলছো তবে? শোনো, আমি হচ্ছি ভাস্কর। নরহরির মুখ আমি অনায়াসেই গড়তে পেরেছি, আর পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি। আর আমাকে সাহায্য করেছে আবছা রাত এবং মানুষের স্বাভাবিক ভয় ও কুসংস্কার। মানতে হবে, আমার বড়মশাইটি সত্যি জিনিয়াস। মানছো তাহলে? নিঃসন্দেহে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভৌতিক চক্রান্ত। গল্পের বিভিন্ন চরিত্রে সুকন্যা, জয়জিৎ, অঙ্কিত ও রনিত, আর গল্পের কথক আমি, অর্থাৎ আপনাদের পৌলমী। শুনতে থাকুন
আরও ভালো ভালো গল্প। আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে। আর আপনারাও যদি কিছু সাজেস্ট করেন, মানে এই গল্পটা আমি শুনতে চাই, অবশ্যই ডিমান্ড করুন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে আপনাদের গল্পগুলো শোনাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন জানা অজানার মাঝে।